তো এইভাবে যখন তার সাথে আমার সম্পর্ক চলতেছিল ভাবলাম হয়তো বা সবকিছু ঠিকঠাক হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি আমার শাশুড়িকে বললাম যে আমি আমার বাবার বাড়ি যাব, আমাকে যেতে দেন। তো উনি আবার কি করলো, বুদ্ধি করে আমার হাজবেন্ডকে দিয়ে বলাইলো যে এখন যাওয়ার দরকার নাই। উনি ভাবছে হয়তো বা আমি বাড়িতে গেলে আর ফিরে আসবো না, তুমি এক কাজ করো কিছুদিন পরে যাও, এখন কোচিং করো, প্রাইভেট পড়ো, ভার্সিটিতে ভর্তি হতে হবে, হ্যান ত্যান কত কিছু বুঝাইলো। এরপর আমি আমার বাবার বাড়ি চলে গেলাম। আমার শাশুড়ি অনেক শপিং করাই দিল, 20,000 টাকাও দিল আমার বাবার জন্য। বাবার বাড়ি যাওয়ার কিছুদিন পরে আমার বাবা অসুস্থ হয়ে গেল। তো তখন আমাদের কাছে ওইরকম টাকা ছিল না, যার কারণে ওনার চিকিৎসার যত খরচ আছে সব আমার শাশুড়ি দিল। তার কিছুদিন পরে বাবা মারা গেল। এই কারণে আমি আমার বাবার বাড়িতে আরো প্রায় 4 মাসের মতো ছিলাম। তখন আমার শাশুড়ি, আমার মা, আমার ভাই সবার দায়িত্ব নিয়ে নিল। তখন তো আমি ওনাদের কাছে বড় মাপের ঋণী হয়ে গেলাম। এরপর আমি আমার শ্বশুর বাড়িতে চলে গেলাম, ভার্সিটিতে ভর্তি হলাম। তখন আমার স্বামী আমার সাথে আর ওইভাবে কথা বলে। এরপর ভার্সিটিতে ভর্তি হওয়ার পর একটা ছেলে আমাকে প্রপোজ করলো। মানে সবাই জানতো যে আমি বিবাহিত, ও শুধুমাত্র জানতো না। ওর চেহারা, চুল টুল বড় বড়, কাপড় চোপড় এগুলা দেখে আমার ভালো লাগতো, কিন্তু তার আচার ব্যবহার সবকিছু কথাবার্তা ভালোই লাগলো, কিন্তু চলাফেরা করে পাগলের মতো। এর 1 বছরের মাথায় আমার হাজবেন্ড আবার দেশে আসলো। তো আমার শাশুড়ির সাথে তো উনার দ্বন্দ্ব লেগেই আছে। উনি তখন আমাদের বাড়িতে না এসে আমার খালা শাশুড়ি বাসায় গিয়ে উঠলো, কি যেন কাজ আছে, কাজ শেষ করে আবার নাকি বিদেশে চলে যাবে। তো আমার ননদ বললো যে ভাবি চলো ভাইয়ার সাথে তাহলে দেখা করে আসি। আমিও গেলাম। তো আমাকে দেখে উনি আমার সাথে যা তা ব্যবহার করতেছে, বলতেছে যে আমি ওনাদের টাকায় খাইতেছি, চলতেছি, ফিরতেছি, আমি নাকি লোভী মেয়ে, আমি কিসের আশায় তাদের ওখানে পড়ে আছি, ও যে আমার সাথে কথা বলতে চায় না বা আমাকে ভালোবাসে না, আমি তারপরও কেন ওদের বাড়িতেই আছি। এসব শুনে তো আমি কান্না টান্না করে ননদকে ওখানে রেখে বাসায় চলে আসলাম। আসার পর আমি আর কিছু বলি নাই। তার 7 দিন পরে উনি নাকি আবার বিদেশে চলে গেছে। আমার শাশুড়িকে 2-3 দিন পর আবার বললাম যে মা, আপনার ছেলে যদি আমাকে পছন্দই না করে তাহলে কেন আপনি আমাকে এখানে রাখছেন? আপনার ছেলে যেহেতু আমার সাথে সংসারই করবে না, তাহলে বলে দেন আমাকে ডিভোর্স দিয়ে দেখ। ও মা, এই কথা বলার সাথে সাথে তার ছেলে আমাকে যে কথা শুনাইছে তার চেয়ে ডাবল কথা আমার শাশুড়ি আমাকে শুনাই দিছে, যে আমার বাবার চিকিৎসা করাইছে, আমার সংসারে সকল খরচ দিতেছে, এখন আমার পাখনা গজাই গেছে, না অনেক কিছু বললো। আমি আবার ওই দিন অনেক কান্না করলাম। এর মধ্যে আমার ননাস ইটালি থেকে আসলো, এসে আমাকে অনেক কিছু বুঝাইলো। উনি আবার আমার জন্য একটা স্মার্টফোনও নিয়ে আসছিল। তো এই ফোনের সুবাদে আমার হাজবেন্ডের সাথে মাঝে মধ্যে হাই হ্যালো হতো। আমি একটা ফেসবুক আইডি খুললাম। তো আইডি খোলার পর ওই যে ছেলেটা ভার্সিটিতে আমাকে পছন্দ করতো, ওর সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল। তো ওই সময় ওর সাথে আমার মাঝে মধ্যে একটু কথাবার্তা হইতো, যে হাই হ্যালো, এই পর্যন্ত, এর বেশি কিছু না। এর 6-7 মাস পর আমার হাজবেন্ড ফোন দিয়ে আমাকে বললো যে আসলে আমি যে তোমাকে পছন্দ করি না বা তোমার সাথে সংসার করতে চাই না, এগুলা কি তুমি বুঝো না, নাকি তুমি সবকিছু বুঝেও টাকার জন্য ভান ধরে থাকো? আমি তখন বললাম আপনি কি বলতে চান, আপনি আমাকে কেন পছন্দ করেন? আমি তো দেখতে এতটাও খারাপ না, আমি তো আপনার জন্য পড়াশোনাও শিখে গেছি আর ভালো করে কথা বলাও শিখে গেছি, তারপরও আপনি কেন পছন্দ করেন? তখন সে বললো যে দেখো, তোমার সাথে বিয়ে হওয়ার 3 বছর আগে আমি আরেকটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। ও অন্য ধর্মের জন্য আমার মা তাকে পছন্দ করতো না। মা তো আমাকে তখন প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতেছিল যে ওকে বিয়ে করলে মা মরে যাবে, হ্যান ত্যান। এই জন্য আমি ভয় পেয়ে ওকে তখনই বিয়ে করে ফেলছিল। তো ওকে বিয়ে করে 8 মাসে মাথায় মা আমাকে জানাইছে যে তোমাকে দেখতে চাইতে হবে। তখন আমি আর এত কিছু চিন্তা না করে তোমাকে দেখতে গেছিলাম, আর বিয়েটাও হয়েছে। আর এরপর তো সবকিছু তোমার চোখের সামনেই হইলো। আমিও তো ওকে ভালোবাসি, আমি তো 2টা সংসারও সামলাইতে পারবো না, ওকে ধোকাও দিতে পারবো না। তোমার সাথে আমার যতটুকু হয়েছে সবকিছু মার জন্যই হয়েছে। মা সবসময় বলতো যে আমার যাতে একটা বাচ্চা হয়, যাতে মার সাথে তুমি ওই বাচ্চাটা নিয়ে থাকতে পারো। এই জন্য আমার মা আমাকে দেশে যাইতে বলছিল, কিন্তু আমি তোমার সাথে নর্মাল হওয়ার চেষ্টা করছিলাম, আমি কিন্তু পারি না। এরপর ওনার সাথে কথা বলে মনে হলো আমি ওনার দ্বিতীয় স্ত্রী ছিলাম। এরপর ওনার স্ত্রীর সাথেও আমার কথাবার্তা হইলো, জানতে পারলাম যে তাদের নাকি 4 বছরের একটা বাচ্চাও আছে। এরপর উনি বললো তুমি পড়াশোনা করো, নিজে পায়ে দাঁড়াও, তখন যখন তোমার যা লাগবে আমি দিব, আর যদি কখনো ডিভোর্সের প্রয়োজন হয় আমাকে বলো, আমি দিয়ে দিব। এসব শুনে তো আমার 3-4 দিন মাথায় কাজ করতেছিল না যে কি থেকে কি হয়ে গেল। তখন চিন্তা করলাম যে আমি যদি এখান থেকে এখন বেরিয়ে যাই তখন তো আমার কোনো উপায়ই নাই। এই জন্য ঠিক করলাম যে আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে অন্য কিছু চিন্তা করব। তখন তো আমি জেনে গেলাম যে আমার জামাইয়ের সাথে আমার আর সংসার হবে না। তখন ওই ছেলেটা যখন আমাকে মাঝে মাঝে মেসেজ দিত, তো ওর সাথে কথা বলতাম। এরকম 6-7 মাস কেটে গেল। ও তো জানতো যে আমি বিবাহিত, যার কারণে ওর সাথে আমার শুধু বন্ধুত্বের সম্পর্কটাই। এর মধ্যে আমার হাজবেন্ড আবার ননদের মাধ্যমে মনে হয় জানতে পারছে যে ভার্সিটির একটা ছেলে আমাকে পছন্দ করে। তো উনি আমাকে একদিন ফোন দিলেন, ফোন দিয়ে বলতেছে দেখো, তুমি তো ভার্সিটিতে যাও, এমন কেউ কি আছে যে তোমাকে পছন্দ করে? যদি এরকম কেউ থাকে তুমি আমাকে বলতে পারো, কারণ আমাকে দিয়ে তো তোমার আর ওইরকম কিছু হবে না বা কখনো সম্ভব না। তো আমি চাই তুমি একটা ভালো জীবন সঙ্গী খুঁজে নাও, এর জন্য তোমার যখন যা লাগে, যত সহযোগিতা লাগে আমি করবো। তো তখন আমার হাজবেন্ড থেকে আমি একটা বিরাট আশা পাইলাম যে আমি চাইলেই সে আমাকে ডিভোর্স দিয়ে দিবে। ওই সময় ওই ছেলেটার সাথে আমার এইসব ব্যাপারে কথা হইতো, তাকে সব বললাম যে আমার হাজবেন্ডের এরকম এরকম ঘটনা আছে, তারপর কিভাবে কি করছি সব বললাম। এভাবে কথা বলতে বলতে তার সাথে যে ভালোবাসার সম্পর্ক বা আমার মন থেকে একটা ভালোবাসা আসবে সেটা আসতো না। না, সে ছেলে হিসেবে খুবই ভালো, এই হিসেবে ভালো লাগতো। এরপর আমার শাশুড়ি আর ননদ যে আমার ছিল, ওদের না আমার আর সহ্য হইতেছিল না, খুব
খুব ঘৃণা লাগতেছিল ওদেরকে, যে ওদের দয়ায় আমি বাঁচতেছি। এই জন্য নিজে নিজে চাকরি খোঁজার চেষ্টা করলাম। ইন্টার পাশে যেগুলো চাকরি আছে ওগুলা খুঁজতে থাকলাম। তো এর মধ্যে একদিন ওই ছেলেটাকে আমি বললাম যে তুমি কি আমাকে ভালোবাসো, যেহেতু আমার হাজবেন্ড আমাকে ওই ভরসা দিছে এই হিসাব করে ওকে। তখন সে হাসি দিয়ে বলল, তোমাকে আমি ভালোবাসি কিনা জানি না, কিন্তু তুমি তো দেখতে বেশ সুন্দরী, তো এই জন্য তোমাকে আমি প্রপোজ করছিলাম, তোমাকে আমার ভালো লাগতো। এরপর আমি একটু আস্থা পাইলাম। এর 15-20 দিন পর আমি ওকে আবার বললাম যে তুমি কি আমাকে বিয়ে করবা? তখন সে বলতেছে কি বলতেছো তুমি? তখন আমি বললাম হ্যাঁ, তুমি তো আমার হাজবেন্ডের ব্যাপারে সবকিছুই জানো, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি ওই বাড়ি ছেড়ে চলে আসবো। এরপর সে বললো, দেখো আমার কিন্তু কিচ্ছু নাই, আমার একটা ঘরও নাই, বাড়িও নাই, কিচ্ছু নাই। আমি টিউশনি করাই, আমার মা সেলাইয়ের কাজ করে। তুমি যেরকম তোমার শ্বশুর বাড়িতে আলিশান ভাবে চলাফেরা করছো, আমার বাড়িতে কিন্তু এরকম কিছু পাবা না। আমি শুধু তোমাকে 3 বেলা খাবারটাই দিতে পারবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলবে, এখন তুমি শুধু বলো আমাকে বিয়ে করবা কিনা, আর ঠকাবা না। তখন সে বললো আচ্ছা চলো তাহলে আজকে বিয়ে করি। তখন আমি বললাম না, আজকে তো আমি প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি বাসায় গিয়ে হাজবেন্ডের সাথে কথা বলি, দেখি সে কি কয় আর হইতেছে কবে আমাকে ডিভোর্সটা দেয়। এরপর আমার হাজবেন্ডের সাথে কথা হইলো। আমি তখন বললাম যে শুধু ডিভোর্স দিলেই তো হবে না, আমার তো হাতে একদম টাকা নাই, আমার কিছু টাকাও লাগবে। উনি তারপর বললো আচ্ছা ঠিক আছে, তোমার টাকার ব্যবস্থা হয়ে যাবে, আমি কাগজ পাঠাই দিলে তুমি একটা কাগজ নিয়ে যাবে আর একটা কাগজ আলমারিতে রেখে যায়। এরপর উনি আমাকে 1 লাখ টাকা পাঠাইলো। ওই টাকাটা নিয়ে আমি আমার মাকে দিয়ে দিলাম, কারণ এখন তো ওনাদের চলতে হবে, কারণ এই বাড়ি থেকে তো আর কোনো সাপোর্ট পাবো না। টাকা পাঠানোর পর মা আমাকে ফোন দিয়ে বলতেছে এত টাকা কেন দিছো? পরে আমি বললাম টাকাটা আমার শাশুড়ি দিছে, আমি আর মাকে কিছু বলি নাই। এরপর আমি মনে মনে চিন্তা করলাম যে ওনাকে যদি দেখবি না ঠিক করে আমি কিছু জানাই তাহলে তো ভেঙে পড়বে, কষ্ট পাবে। এরপর আমি শুধু একটা 3 পিস পরে ওই বাসা থেকে চলে আসলাম। ওই বাসার মোবাইলটাও নেই নাই, এমনকি কোনো টাকা পয়সা কিছু নেই নাই। তো ভার্সিটিতে গিয়ে তাকে বললাম, তখন সে বলতেছে তুমি কি আজকে আমাকে বিয়ে করতে চাও? আমি বললাম হ্যাঁ। তখন সে কি করলো, তার 2টা বন্ধু নিয়ে কাজে অফিসে চলে গেলাম, ওখানে আমাদের বিয়েটা হলো। এরপর আমার ননদ এসে আমাকে আর ভার্সিটিতে পাই নাই, আর সকাল সকাল চলে আসছিলাম। তো এরপর ওই বাড়িতে কি হয়েছে আমি আর ওগুলা জানি। বিয়ের পর আমার হাজবেন্ড পরে বলতেছে তোমার তো কাপড় চোপড় নিয়ে আসো না, এখন বাসায় গিয়ে কি পরবা? আমার মা তো শাড়ি পরে। তখন সে কি করলো, আমাকে নিয়ে আড়ং এ গেল। ওমা, আড়ং এ যাওয়া দেখে আমি তো ভাবলাম কি রে, কি ব্যাপার, ওইখানে নিয়ে আসলো কেন? ও তো আমাকে ধুমাইয়া কাপড় চোপড় কিনা দিতেছে। পরে আমি ওকে বলতেছি আরে শুনো, এত কিছু কিনো না, তুমি জমানো টাকাগুলো মনে হয় ছিল, এগুলো তুমি নষ্ট করো না, তুমি এক কাজ করো, আমাকে 2টা সুতির 3 পিস কিনে দাও তাহলেই চলবে। তখন সেখানে 27,000 টাকা বিল হলো। আচ্ছা যাই হোক, এরপর আমাকে নিয়ে ওদের বাড়িতে গেল। সে আমাকে বলছিল তাদের নাকি এক রুমের একটা বাসা, একটা বারান্দা আছে, সে আর তার মা থাকে। ও কিন্তু সে আমাকে নিয়ে নামলো একটা 5তলা বিল্ডিং এর সামনে। এরপর বাসায় গেলাম, 4 তলায় ছিল ওরা। ঘরের দরজা খুলতে দেখলাম ঘর ভর্তি মানুষ, সবাই আমাকে মানে অভ্যর্থনা জানাচ্ছে, সবাই আমাকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে, সবাই তো অনেক খুশি। এরপর আমার শাশুড়ি আসলো। শাশুড়িকে দেখে তো আমি অবাক, সে তো পুরাই নায়িকা, আমার চাইতে বেশি সুন্দরী, বেশি স্মার্ট। আমার শাশুড়ি আর আমার হাজবেন্ড দুইজনই থাকে, আমার শ্বশুর অনেক আগে মারা গেছে। এরপর আমি জানতে পারলাম যে ও আসলে আমাকে সব কিছু মিথ্যা কথা বলছে। ও আসলে রিচ আমাকে পরীক্ষা করতে চাইছিল যে আসলে আমি তাকে ভালোবেসে আসতেছি নাকি অন্য কিছু, বা আমি ভালো থাকার জন্য আসতে চাই নাকি টাকা পয়সার জন্য আসতে চাই। যাই হোক, আমি তো এখন আলহামদুলিল্লাহ শান্তিতে আছি, সুখে আছি। আর ওইদিকে আমার আগের শাশুড়ি পুরো গ্রাম সহ ছড়াইছে আমি নাকি কোন ছেঁড়ার সাথে বাইগা গেছি।